বিশ্ব যখন যুদ্ধ, সংঘাত ও সংকটে বিপর্যস্ত, ধর্ম বর্ণে বিভক্ত, তখন রাষ্ট্র সমাজে ঐক্য, সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দিতে অতীতের সকল দুঃখ গ্লানি পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করার প্রত্যয় নিয়ে আজ সারা দেশে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুদ্ধার, এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত শোভাযাত্রার নাম গত বছর একবার পরিবর্তনের পর এবার আবার নতুন করে বৈশাখী শোভাযাত্রা নামে সরকার নির্ধারণ করলেও পুরনো নাম মঙ্গল শোভাযাত্রা নামেই বর্ষবরণ শোভাযাত্রা করেছে বিভিন্ন সংগঠন। একসময় পুরো বৈশাখ উদযাপনকে হিন্দুয়ানি বলে আখ্যায়িত করে বিতর্ক তৈরির চেষ্টা করতে দেখা গেলেও গত এক দশকে সেই বিতর্কের কেন্দ্র এসে দাঁড়িয়েছে নববর্ষের শোভাযাত্রায়। বিশেষ করে ২০১৬ সালে মঙ্গল শোভাযাত্রা জাতিসংঘের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় জায়গা পাওয়ার পর থেকে একে ঘিরে রাজনৈতিক বিতর্ক যেন আরও জোরদার হয়েছে, যার ফলে অনেকে মনে করছেন এটি এখন রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। মুঘল সম্রাট আকবরের শাসনামলে বাংলা সন গণনা শুরু হওয়ার পর খাজনা আদায়ের উৎসবের মধ্য দিয়ে যে অনুষ্ঠান সার্বজনীন উৎসবে পরিণত হয়েছিল তা কি সত্যি এখন রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে? বাঙালির প্রাণীর এই উৎসব কবে কিভাবে হবে বিতর্কমুক্ত? রাষ্ট্র তথা সমাজে ঐক্য, সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে পহেলা বৈশাখের গুরুত্ব কতটা, এসব নিয়ে আলোচনায় আজ রাজকাউন স্টুডিওতে আছেন রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ, আছেন অভিনয় শিল্পী মুনিরা ইউসুফ মেমি এবং আছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। শুভ নববর্ষ আপনাদের তিনজনকেই। মোহাম্মদ আজম, আপনাকে দিয়ে শুরু করি। পহেলা বৈশাখ খুব স্বাভাবিকভাবেই আসলে আমরা বলি এই একটা উৎসব যেটা আসলে পুরো বাঙালির উৎসব, যেখানে কোনো ধর্ম নেই, বর্ণ নেই, কে বড় ছোট কিছুই আমরা দেখি না, সবাই আমরা একসাথে আনন্দ করতে পারি। একটা সময় পর্যন্ত আসলে আমরা দেখলাম যে আপনারাও আসলে অনুষ্ঠান শুরুর আগে আমরা গল্প করছিলাম আপনাদের ছোটবেলায় এই বৈশাখের নিয়ে এত মজার স্মৃতি যেটা বলে শেষ করা যাবে না। হঠাৎ করে এই নববর্ষ আসলে হিন্দুয়ানি কিভাবে হচ্ছে, বাংলাদেশ কি আসলে কোন ধর্মের মানুষ বেশি বাস করে, এই বিষয়গুলো উঠে গেল। এই পহেলা বৈশাখের মতন একটা আনন্দ আয়োজনে কেন এই বিতর্কটা আসলো? সবাইকে আবারও আমার পক্ষ থেকেও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজ সকাল থেকে অনেকগুলো অনুষ্ঠানে আমরা এই শুভেচ্ছা জানাতে হচ্ছে আমাদের, কারণ প্রচুর অনুষ্ঠান হয়েছে। বাংলা একাডেমিতে আমরা অনেকগুলো, প্রায় ৩টা আনুষ্ঠানিক বড় প্রোগ্রাম করেছি এবং সকাল থেকে বিপুল পরিমাণ মানুষ আসলে ইউনিভার্সিটি এলাকায় বাংলা একাডেমিতে ছিল। একটা মেলা আমাদের উদ্বোধন করার কথা ছিল ১টায়, কিন্তু ৮টা থেকেই প্রচুর লোক ঢুকে পড়েছে, মানে উদ্বোধনের আগেই উদ্বোধন হয়ে গেছে। ফলে দেখা যাচ্ছে যে বিতর্ক হোক আর যাই হোক না কেন, মানুষ কিন্তু বৈশাখ করছে। এটা একটা খুব বড় ব্যাপার যে আপনি বিতর্ক করছেন হয়তো রাজনীতির কারণে, হয়তো কোনো ধর্মতত্ত্বীয় কোনো জায়গা থেকে কিংবা ধর্মতান্ত্রিক কোনো জায়গা থেকে, আপনি হয়তো বিতর্ক করছেন বুদ্ধিভিত্তিক জায়গা থেকে, হয়তো সৎ উদ্দেশ্য নিয়ে, সেটা দরকারও আছে, আবার হয়তো আপনি অসৎ উদ্দেশ্য নিয়ে বিতর্কটা করছেন। এগুলো একটা পর্ব, একটা পর্যায়। কিন্তু এর বাইরে তো বিপুল মানুষ আছে, বাংলাদেশের বিপুল মানুষ কিন্তু তার নিজ নিজ মতো করে এটার শ্রেণী আছে। আমি আপনার ওই কথার সঙ্গে আসলে ব্যক্তিগতভাবে, ঠিক আছে আপনি বলতে পারেন, কিন্তু আমি একটু আমার ব্যক্তিগত আপত্তি জানিয়ে রাখি যে এরকম একেবারে কমন সবার জন্য একই রকম এরকম কোনো জিনিস পৃথিবীতে নাই। এটা যে কোনো অনুষ্ঠানেরই আসলে ধর্ম, বর্ণ, শ্রেণী, রিজিয়ন, এগুলোর কথা। তারপরে যদি আসলে আমি আমাদের দেশের দিকে তাকাই, বেশিরভাগ মানুষই কিন্তু পয়লা বৈশাখটাকে উদযাপন করার চেষ্টা করেন যে যার মতো করে। ওটাই আমি বলছি যে এটা যার যার মতো করে আসলে করেছে। এবং আজকে আমরা যখন আলাপ করছি তখন আজকের দিনে আমি সন্ধ্যায়ও পুরো ইউনিভার্সিটি এলাকায় বিপুল অঞ্চলে ঘুরলাম, সন্ধ্যার পরেও, সকাল থেকে তো ছিলামই দুপুর পর্যন্ত। তো বিপুল মানুষ, এই যে মানুষের উপস্থিতি, অংশগ্রহণ, একদম বডিলি, মানে সে শারীরিকভাবে উপস্থিত থাকছে এবং মজা করছে, আনন্দ করছে, নানান ধরনের আয়োজন হচ্ছে, এটাই প্রমাণ করে যে আসলে পয়লা বৈশাখ ওই যে আমরা বললাম যে তাত্ত্বিক হোক, অতাত্ত্বিক হোক, ধর্মতাত্ত্বিক হোক, যাই হোক না কেন, বা রাজনৈতিক হোক, সেই বিতর্কের বাইরেও এটার একটা অস্তিত্ব আছে এবং সেই অস্তিত্বই বিপুল, সেই অস্তিত্বই বিশাল। আমি বলবো যে রাজনৈতিকতা খুবই জরুরি। রাজনৈতিকতা জরুরি তার কারণ হলো যে কোনো কিছুই অরাজনৈতিক নয়। মতাদর্শটা খুবই জরুরি, কারণ কোনো কিছুই মতাদর্শিক তার যে লোড, তার যে ভার, সেটার বাইরে নয়। কিন্তু এর বাইরেও সামষ্টিকভাবে একটা জিনিস বুঝবার, উপভোগ করার এবং স্বীকার করার একটা
মানসিকতা, যেটারই আসলে বৃহত্তর নাম হলো গণতান্ত্রিকতা, ওই মনোভাবটা আমাদের অপেক্ষাকৃত অনেকের মধ্যে কম দেখা যাচ্ছে। ওটা আরেকটু বাড়লেই ওই রাজনৈতিকতা বিতর্ক সমিতি জিনিসটা কিন্তু চমৎকার থেকে ঠিক যেই জায়গাটির কথা আপনি বলছিলেন, মানে সবকিছুর বাইরে বেরিয়ে এসে যে যার মতন করে উদযাপনটা করুক, অর্থাৎ গণতান্ত্রিক ধারায় তো আসলে আমরা যেতে চাচ্ছি। এবং এবারের পয়লা বৈশাখের যে প্রতিপাদ্য, সেখানেও কিন্তু গণতান্ত্রিক ধারায় যাত্রার কথা উল্লেখ করা আছে। তার মানে সবাই যে যার মতন করে চাইছে সেইভাবে উদযাপনটা করুক না, সেই জায়গাটিতেও একটা বিতর্কের চেষ্টা করা হচ্ছে কিনা সৃষ্টি, কি মনে করেন? মানে জাস্ট আমার কথাটা হলো যে ওই যে বিরোধমূলকতা এটা সমাজে থাকবেই, আমরা মানে মার্কসিস্ট হওয়ার দরকার নাই, কিন্তু একটা বিভক্ত সমাজে এই ধরনের নানান ধরনের বিরোধ থাকবেই। আমাদের দেখতে হবে যে আমি আসলে কতটুকু নিজের জন্য রাখছি, কতটা বিরোধ তৈরি করছি, যারা আমার বাইরে আছে তার গণতান্ত্রিক এবং ন্যূনতম যে সহনশীলতা সেটা আমরা রক্ষা করছি কিনা, এটা হলো খুব জরুরি। মুনিরা ইউসুফ মেমি, একটা লম্বা সময় আপনি সংস্কৃতির সাথেই কাজ করেছেন, সংস্কৃতির মানুষ আপনি, সেই জায়গাটিতে বৈশাখ নিশ্চয়ই জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেটি অস্বীকার করার সুযোগ নাই। এবং বলছিলেন যে আসলে এত এত স্মৃতি, কাজের জায়গায় স্মৃতি আছে, নিজের ছোটবেলার স্মৃতি আছে, বাঙালি এবং বৈশাখ তো আসলে একসাথে মিলেমিশে আছে। তারপরেও যেহেতু আজকে আমাকে বিতর্কমুক্ত হওয়ার কথাটাই বলতে হচ্ছে বারবার, অনেকে বলেন যে পয়লা বৈশাখ এলেই আসলে আমরা একটু বেশি বেশি বাঙালিয়ানা দেখাই, তার মানে কি বাকি অন্য 364 দিন আমরা একটু কম বাঙালিয়ানা দেখাই কিনা? এটা আসলে হয় কি, উৎসবটা তো সবার, এখানে কোনো আলাদা করে ধর্মীয় উৎসব না, এটা উৎসবটা সবাই। এটা আসলে আস্তে আস্তে যখন একটু কমার্শিয়াল হওয়া শুরু করলো, তখন এই আমাদের বাঙালিয়ানা বিষয়টাও একটু কমার্শিয়াল হতে শুরু করেছে। তারপরও বলবো সব কিছু ছাপিয়ে বাঙালিয়ানা ব্যাপারটা আমি আবার এটাকে সাপোর্ট করছি, ওই অর্থে পজিটিভলি দেখছি যে আমাদের অনেক খাবার হারিয়ে যাচ্ছিল, আমাদের বাঙালিয়ানা, অনেক শাড়ি, আমাদের কালচার, অনেক কিছু হারিয়ে যাচ্ছিল। আজকে আবার এদের কল্যাণে যারা যারা এগুলো নিয়ে কাজ করছে, যেমন এখন ডালা, আজকে আমি আস্তে আস্তে আমার একটা ফ্রেন্ড বলছে যে তার ভাই তাদের বোনকে ডালা পাঠিয়েছে বৈশাখের, সেটার মধ্যে এরকম অনেক কিছুই ছিল, একেবারে বাঙালি খাবারগুলো, এই খাবারগুলো কিন্তু হারিয়ে যাচ্ছিল, এই পোশাকগুলো একরকম হারিয়ে যাচ্ছিল। আর এরপর বাঙালি না, এই ব্যাপারটার সাথে আমার দ্বিমত কীরকম, যে বাঙালি থাকে সে সবসময়ই বাঙালি থাকে, আর যে থাকে না তার ভিতরে তার তো থাকেই না। তবে এই উৎসবটা আমার কাছে মানে ভীষণ মনে হয় যে একটা উৎসবের জন্য অপেক্ষা করি, ভালো লাগে, অনেক স্মৃতি। যেমন আমার কাছে চৈত্র সংক্রান্তিটা হচ্ছে আরও বেশি রকমের স্মৃতি এবং বেশি ভালো লাগার। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আসলেই চৈত্র সংক্রান্তি হচ্ছে যে বলে না, মুছে যাক গ্লানি ঘুচে যাক জড়া, মানে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন করা, এটা করা, ওই ব্যাপারগুলো কিন্তু ভীষণ ছিল। ছোটোবেলায় দেখেছি হালখাতা অনেক কিছু, ওগুলো কতটা আছে আসলে আমি জানি না, কিন্তু বৈশাখের এই উৎসবটাকে আমি অনেক ভালোবাসি। ছোটবেলার স্মৃতি তো বলে শেষ করা যাবে না। এই যে আপনি বলছেন যে আসলে দীর্ঘদিনের আপনার এই সাংস্কৃতিক মণ্ডলে পথ চলা, সেই পথ চলায় নানান সময় তো পয়লা বৈশাখ নিঃসন্দেহে উদযাপন করেছেন। সাংস্কৃতিক অঙ্গনের মানুষদেরকেও নানান সময় নানান বিতর্কের মুখোমুখি হতে হয়েছে, এবং বিশেষ করে এই ধরনের উৎসবগুলো নিয়ে যখন আসলে আমাদের একটু অন্যরকম প্রস্তুতি থাকে, সেই প্রস্তুতি নিয়ে অনেক সময় কথা শুনতে হয়। এরকম কোনো আপনার আসলে অভিজ্ঞতা আছে কিনা? আমার ব্যক্তিগতভাবে নেই, কিন্তু দেখেছি এরকম অনেক অভিজ্ঞতা, হয়তো অনেকে অনেক রকমভাবে অপদস্থ করার চেষ্টা করেছে। আর ওই যে বললেন যে হিন্দুয়ানি ব্যাপারটা, এরকম করেও কনভার্ট করার চেষ্টা করেছে যে এগুলো আমাদের কালচার না, এটা না, প্রদীপ জ্বালানো যাবে না, নাচা যাবে না, এরকম লাফালাফি করা যাবে না। তো এগুলো থাকবে, উনি যেটা বলছিলেন যে সবই থাকবে, হ্যাঁ, সব কিছু ছাপিয়ে যে উৎসবটা কীভাবে হওয়া উচিত, এবং ওটাই হচ্ছে আসল ব্যাপার, যে বিতর্ক না রেখে বা অন্যান্য যা বলে যে একটা উৎসব সুন্দরভাবে হওয়াটা। এবং আমার তো মনে হয় এবার খুবই সুন্দরভাবে উৎসবটা হয়েছে, খুবই। আমি সারাদিন টেলিভিশনে যা দেখছি, মানে যে একটা ভয় ভীতি আমাদের একটু কাজ করছিল, সেইটা আমি যাই অনেক দূর পর্যন্ত তো করতে পেরেছে মানুষ, মনের আনন্দে উৎসবটা করতে পেরেছে। এই যে মনের আনন্দের কথা আপনি বলছেন, সেই আনন্দ নিয়ে অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ আপনার কাছে আসি। নিঃসন্দেহে পয়লা বৈশাখ পুরো বাঙালির মনে একটা আনন্দের সঞ্চার করে। আজকে প্রধানমন্ত্রীও বলেছেন যে পয়লা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি, আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। সেই প্রতীক নিয়ে দেখা গেছে বারবার বিভিন্ন সময় আসলে রাজনীতি করারও চেষ্টা করা হয়েছে। আমি যদি বিগত 1.5 বছরের দিকে তাকাই, মঙ্গল শোভাযাত্রা, বৈশাখকে ঘিরে আসলে যে শোভাযাত্রাটা হয়, সেই শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়েও আসলে নানান সময় নানান রাজনীতি করা হয়েছে। সেটি কেন? মানে কি মনে হয় যে কেন বারবার এই পয়লা বৈশাখের এই আয়োজনগুলোকে রাজনীতির তোপের মুখে পড়তে হয়? মানে আমার মনে হয় যে এটা শুধু বিচ্ছিন্নভাবে না দেখে আমরা যদি পুরো ঘটনাটা দেখি,
আমার যেটা মনে হয় যে যেটা নিয়ে আমরা তর্ক করছি এটার নাম মঙ্গল হবে না কল্যাণ হবে। এখন আমি যদি বলি আপনার মঙ্গল হোক, আমি যদি বলি আপনার কল্যাণ হোক, আমি যদি বলি আপনার জন্য আমি দোয়া করছি, এগুলির মধ্যে তো আমার ভাবের দিক থেকে আমি কোনো সমস্যা দেখি না। সুতরাং নাম কি দেওয়া হলো, তার তাৎপর্য কোথায়? এখন যদি বলা হয় যে না এই নামটার মধ্যে কি বলা যেত পুরনো সংস্কৃতের ছাপ আছে, তো সংস্কৃতের ছাপ যদি আমরা উঠাতে চাই তাহলে আমাদের পুরো ভাষাটাই উঠিয়ে দিতে হবে। মোহাম্মদ শহীদুল্লাহর একটা ঘটনা বলি। তিনি করাচিতে, তাকে নিয়ে যাওয়া হয়েছিল উর্দু সাহিত্যের ইতিহাস এবং উর্দু শব্দের ব্যুৎপত্তি নির্ণয়ের জন্য। তা আমাদের আরেকজন অধ্যাপক রফিকুল ইসলাম, আমাদের শিক্ষক, তার কাছে গল্পটা শুনেছি। তিনি গিয়ে বলছেন যে স্যার আপনি এসে এই উর্দু শব্দ ঘাটাঘাটি করছেন। বলে যে শোনো, তোমরা তো জানো না এই উর্দু আর হিন্দি এগুলি তো খুব কাছাকাছি, এবং বাংলা যতটা সংস্কৃতের শব্দ নিয়েছে এই বিবর্তনের মধ্যেও আমরা চিনতে পারি না, উর্দু সেরকম শব্দই নিয়েছে। তা আমরা শব্দটার মূল কি এই যদি খুঁজতে যাই তাইলে তো আসলে এটা একটা অর্থহীন বিতর্ক। তাইলে তো এরকম শব্দ অনেক অনেক আছে। আমার মনে হয় যে এই যে বিতর্ক যারা করছে তাদের একটা উদ্দেশ্য হচ্ছে পয়লা বৈশাখকে কোনো না কোনোভাবে বিতর্কিত করা। যখন অন্য কিছু পাওয়া যাচ্ছে না তখন এই সব কথা বলা যাচ্ছে। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করে কেউ যে বাংলা পয়লা বৈশাখ প্রথম কোন বছর উদযাপিত হয়েছিল, আমি বলতে পারবো না। কারণ ইতিহাসে কোথাও আজম পেয়েছে কিনা জানি না, আমি কোথাও খুঁজে পাই নাই যে ওই বছর প্রথম পয়লা বৈশাখ উদযাপিত হয়েছে। একটা একটা বলা হয় এরকম যে নওরোজ থেকে বেশিরভাগ আকবর ইতিহাসবিদ হতে পারেন 1556 সালে হয়তো শুরু হয়েছিল। এরকম হয়তো, বলে, কিন্তু সেখানেও এগুলি একটা কোনো হয়তো কিছু আছে। দেখাতে পারেনি। অনেকে বলে যে আকবরের সময় হয়েছে ইত্যাদি। নওরোজ আসলে মোহাম্মদ এনামুল হকের একটা লেখাতে আছে যে নওরোজ আসলে প্রথম নিয়ে এসেছিলেন হুমায়ুন, মানে আকবর তো পারস্য যাননি, হুমায়ুন বাবর এসে ফেরত চলে গিয়েছেন, হুমায়ুন এসে তিনি নিয়ে এসেছিলেন। কিন্তু এনামুল হক সাহেব বলছেন যে আমাদের এখানে যেভাবে আমরা নববর্ষটা পালন করি আর নওরোজ যেভাবে পালিত হয় ওই দুইটার মধ্যে তেমন সম্পর্ক নেই। তাদের মিনা বাজার এইটা সেটা নানা জিনিস, এবং বলছে যে পাকিস্তান হওয়ার পর 2-1 বছর ঢাকাতে এটা চেষ্টা করা হয়েছিল নওরোজের মতো করে করার জন্য। কিন্তু বাঙালির পয়লা বৈশাখের উৎসব তো অনেক বেশি প্রতিষ্ঠিত, অনেক বেশি প্রাণের আবেগে, সুতরাং ওইটা কার্যকর হয়নি। তো এগুলি অনেক পরিমাণে আমার মনে হয় যে বিতর্কের জন্য বিতর্ক করা, এগুলি আসলে বিতর্কের কোনো অর্থ আমি খুঁজে পাই না। রাজনৈতিক ইস্যুতে পরিণত করারও এক ধরনের প্রচেষ্টা হ্যাঁ, দেখেছি আমরা। এমনকি যেটি একটু বলছিলেন মনির সুফেমি যে একটা সময় গেছে মাঝে কয়েক বছর যে আমরা আসলে এক ধরনের ভীত সন্ত্রস্ত থাকতে হচ্ছে আমাদেরকে, আমরা এই অনুষ্ঠানে যাব কিনা। কিংবা আজকে যেটি বললেন অধ্যাপক আজম, এত পরিমাণ মানুষ এই অনুষ্ঠানে একটাই শুরু হওয়ার কথা ছিল, সেখানে সকাল 8টা থেকে আপনি লোকজনের ভিড় হতে দেখেছেন। কিন্তু এই যে ভয়টা ঢুকিয়ে দেওয়া, কিংবা বিগত সময়ে আমরা আসলে পয়লা বৈশাখের উৎসবে যেই ধরনের হামলা হতে দেখেছি, এর পেছনেও তো নিশ্চয়ই কেউ না কারো দায় আছে। সেই দায় কিন্তু আমরা এখনো পর্যন্ত কাউকে নিতে দেখি নাই। এইগুলো আসলে কিসের ইঙ্গিত? না, একটা হচ্ছে যে এইটার যদি একটু পেছন দিকে আমরা তাকাই, মানে ভারতবর্ষের অথবা দক্ষিণ এশিয়ার একটা সমস্যা হচ্ছে মধ্যপ্রাচ্যে সকলে মুসলমান হয়ে গেছে, ইরান পর্যন্ত মোটামুটি। ওখানে অন্য বিভাজন আছে, শিয়া, সুন্নি, কুর্দি ইত্যাদি। কিন্তু দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে যেটা ঘটেছে, আপনারা যদি জনসংখ্যার দিক থেকে দেখেন, পশ্চিমাঞ্চলে মুসলমান অনেক বেশি এবং পূর্বাঞ্চলে অনেক বেশি। মাঝখানের মোট মুসলমান জনসংখ্যা অনেক বেশি, কিন্তু কোথাও তারা সংখ্যাগরিষ্ঠ না। এটা কিন্তু একটা আমাদের এই যে ম্যাপটা, আমরা যে ধর্মের একটা ম্যাপ তৈরি করি কে কোন ধর্ম অবলম্বনী, তাহলে এইটা কিন্তু একটা পিকুলিয়ার অবস্থা যেটা অন্য কোথাও পাওয়া যাবে না। এইটার সুযোগ নিয়েই তো এক সময় ইংরেজরা এখানে বিভেদ সৃষ্টি করে এবং আমরা নিজেরাও খানিকটা ভুল বুঝে একটা বিভাজনের মধ্যে গেলাম। পাকিস্তানি আমলে এসে যেটা হলো, যখন বাঙালিত্বের উপর আক্রমণ আসলো, আমরা তো তখন কিশোর অথবা সদ্য যুবক, দুটো ইস্যুকে সামনে নিয়ে আসা হয়েছিল এই বাঙালি জাতীয়তাবাদের পক্ষ থেকে। একটা হচ্ছে পয়লা বৈশাখ, আরেকটা হচ্ছে রবীন্দ্র নজরুল। এখন পয়লা বৈশাখের ক্ষেত্রে একেবারেই একটা পরস্পর বিরোধী অবস্থান, রবীন্দ্রনাথের ব্যাপারে একেবারেই পরস্পর বিরুদ্ধে অবস্থান। নজরুলের ক্ষেত্রে আবার একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল, সেটা হচ্ছে নজরুলের যে অসাম্প্রদায়িক চেতনা, তার মানবতা, এইটাকে যারা গণতন্ত্র মনা, যারা মানবতাবাদী, তারা এটাকে উঁচুতে ধরার চেষ্টা করতেন। আবার তার বিরুদ্ধে যারা
তারা নজরুলেরও ইসলামী কবিতা ইত্যাদি ইত্যাদি তার মানে করে। আসলে কোথাও না কোথাও গিয়ে বারবার পয়লা বৈশাখকে আঘাত সইতে হয়েছে কিনা অধ্যাপক মোহাম্মদ আজম, সেই আঘাতটাও তো আমরা কাটিয়ে উঠতে পেরেছি। আপনি মানে আসলে আমরা যে পরিমাণ জনসমাগম না, এই আয়োজনে দেখি। আঘাত সইতে হয়েছে কথাটা আমি আসলে এইভাবে বলবো না, কারণ হলো এটা তো একটা ট্র্যাডিশন, ঐতিহ্য কিন্তু একটা কালচারাল স্টাডিজে এবং অ্যানথ্রোপোলজিতে একটা খুব স্টাবলিশড ক্যাটাগরি। সারা পৃথিবীতে অসংখ্য পরতাত্ত্বিক আছেন যারা এগুলো নিয়ে কাজ করেছেন। ঐতিহ্য সম্পর্কে একটা খুবই জরুরি ব্যাপার হলো যে ঐতিহ্য সবসময় একই রকম থাকে না, এটা অনবরত পরিবর্তিত হয়, বাস্তবতার সাপেক্ষে পরিবর্তিত হয়। ঐতিহ্য নির্মিত হতে পারে, পুনর্নির্মিত হতে পারে, আবিষ্কৃত হতে পারে, একদম নতুন রূপে প্রস্তাবিত হতে পারে। এবং আমাদের খুবই প্রিয় একজন অ্যানথ্রোপোলজিস্ট তারাল আসাদ আরও একটা মজার কথা বলেছে যে আপনি যেটা করেন এবং পক্ষপাত করেন শুধু সেটাই ঐতিহ্য নয়, যেটার আপনি বিরোধিতা করেন সেটা আপনার ঐতিহ্য। এটা কিন্তু ইন্টারেস্টিং, এটা কিন্তু এটা কিন্তু ঐতিহ্যের সারা পৃথিবী, এটা খুব ঐতিহ্য, ট্র্যাডিশন বা ঐতিহ্য আমরা যত হালকাভাবে ব্যবহার করি, একাডেমিতে ব্যাপারটা তো হালকা নয়, খুব বড় বড় ঐতিহ্যের দিকেও যদি আমি একটু তাকাই, মনির ইউসুফ মিমি একটা সময় ছিল, আপনি ছোটবেলার কথা বলছিলেন, কিন্তু আমরা সবাই বলছি যে দীর্ঘদিন ধরে আসলে এটা তো আমরা ঐতিহ্যের মতো পালন করে আসছি। খাজনা আদায় হতো, বৈশাখী মেলায় আমরা গিয়েছি, গান বাজনা, গরু মোষে লড়াই হতো, কাবাডি খেলা হতো। আমি জানি না এখন আসলে এগুলো কেউ মনেও রেখেছেন কিনা। সেই সাথে মিষ্টি মুখ করার একটা প্রচলন ছিল। এই আনন্দ আয়োজনের স্মৃতি একটু আপনার কাছে শুনবো। আমার ভীষণ, যে বললাম না হালখাতায়, ওই যে এক হচ্ছে যে সবাই তো ওই হিসেব চুকে বুকে দিত, কোনো ঋণ রাখতো না, একেবারে যার যা পাওনা সব শোধ করতো। আর আমি ছোটবেলায় আমরা বেছে বেছে যেতাম গোল্ডের দোকানে, তারপরে আমাদের বই কিনতাম যে দোকান থেকে, সেই দোকানে যেতাম, গেলেই মিষ্টি মুখ করার একটা সুযোগ থাকে। এবং খুব আমার প্রিয় বাতাসা, তারপরে আমৃত্যি, এই জিনিসগুলো। এখন তো এত ভ্যারাইটিস মিষ্টি, তখন তো একদম কমন 4-5টা মিষ্টি ছিল যেগুলো। এবং আমি ছিলাম আরও বরিশালে, এবং বরিশালে কালচারালি তো খুব রিচ ছিল এক সময়, এবং মেলায় যাওয়াটা ছিল আমার কাছে একেবারেই প্রথম কাজ, এবং সেই মাটির জিনিসগুলো কেনা। তো এইসব স্মৃতিগুলো খুবই তাড়া করে। এবং বিশেষ করে যে চৈত্র সংক্রান্তি যে তেতো রান্না করাটা, এটা বলবে এটা হিন্দুয়ানি, এটা সেটা, আসলে কিন্তু তা না। চৈত্র মাসেই আমাদের বাসাতে তেতো খাওয়াটা হতো বেশি, লাউ খাওয়া হতো বেশি, যাতে খারাপ অসুখ বিসুখগুলো না হয়। হ্যাঁ, এই ঐতিহ্যকে ঘিরে বৈশাখীর একটা বিশাল অর্থনৈতিক জায়গা এসে দাঁড়িয়েছে কিন্তু এই মুহূর্তে। একদম এই বৈশাখের অর্থনীতির জায়গাটি তো আসবে, একটি বিরতির সময় হয়েছে। যে 25 নিবেদিত রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি 25 নিবেদিত রাজকাহন দেখছেন। অধ্যাপক মোহাম্মদ আজম, বৈশাখী অর্থনীতির জায়গাটাতে ছিলাম আমরা। বৈশাখকে ঘিরে আসলে নানান কিছুর আয়োজন হচ্ছে এবং সেখানে একটা বিশাল বড় অর্থনৈতিক চক্র কিন্তু কাজ করছে। সেটি আসলে আমাদের জন্য আমরা নানানভাবে ইতিবাচক হিসেবেই দেখছি। এই যে আমরা বৈশাখী অর্থনীতির কথা বলছি, সেখানে বৈশাখকে ঘিরে কিন্তু বিশাল কেনাবেচার একটা ধুম ছিল একটা সময়। সেই কেনাবেচাটাও কি এখন খানিকটা কমে এসছে কিনা, কিংবা যে বৈশাখী মেলাগুলো আমরা হতে দেখেছি, সেই মেলাগুলোও কি একটু কমেছে আগের তুলনায়? না, কমে নাই, পরিবর্তিত হয়েছে। এই পরিবর্তনের কথাটা আপনাকে দুটো কথা বলে রাখি। একটা হলো আপনি বারবার রাজনৈতিকতার কথা বলছেন, রাজনীতি করছে এটা বলছেন। আসলে বৈশাখ নিয়ে রাজনীতি না করারও কোনো কারণ নেই। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা আজকের দিনে যে বৈশাখ পাচ্ছি, এই বৈশাখ কিন্তু লেট 60s রাজনৈতিক কারণেই বিকশিত হয়েছিল। বাঙালি জাতীয়তাবাদী যে উত্থান ছিল, সেই উত্থানের একটা আবশ্যিক অঙ্গ হিসেবে কিন্তু নতুন বৈশাখ উৎসব চালিয়েছিল। এটা কিন্তু ব্যাপারটা এমন নয় যে ওই সময় বৈশাখ শুরু হচ্ছে, তা নয়, নববর্ষ শুরু হচ্ছে, ওটা তা নয়, কিন্তু নতুনভাবে একটা কর্মসূচি হিসেবে এটা শুরু হয়েছিল। ফলে এর সঙ্গে রাজনীতি আছে। প্রশ্নটা হলো আপনি এই রাজনীতিকে একমাত্র হিসেবে উপস্থাপন করবেন কিনা। প্রশ্ন হলো যে এটার সঙ্গে একমাত্র বাঙালি জাতীয়তাবাদী ব্যাপারটাকেই প্রধান করে তুলবেন কিনা, একমাত্র করে তুলবেন কিনা, এটা হলো গুরুত্বপূর্ণ। রাজনীতি অবশ্যই আছে এর মধ্যে জাতীয়তাবাদ অবশ্যই আছে, এর মধ্যে বাঙালিত্ব অবশ্যই আছে। আপনি কতটা প্রায়োরিটি দিবেন, অন্যকে কতটা খারিজ করে দিবেন, এটা হলো মূল সংকট। রাজনীতি থাকাটা বড় সংকট নয়। আর বিতর্কের ব্যাপারটা তো ভয়াবহভাবে আছে। আমি আপনাকে আজকের আমারই একটা উদাহরণ দিচ্ছি। গতকাল একটা পত্রিকায় আমি একটা ভিডিও সাক্ষাৎকার দিয়েছিলাম, সেটার আবার লিখিত রূপও হয়েছিল। ওরা ওদের মতো করে একটা শিরোনাম করেছে যে একদম আগের মতো বৈশাখ হচ্ছে না, এটা নিয়ে যারা হাহাকার করে সেটাকে আমরা এক ধরনের প্রতিক্রিয়াশীলতাই বলবো। এটা আমি আসলে বলেছিলাম একেবারে অন্য প্রসঙ্গে, যে আগে গ্রামে নববর্ষ হতো, পয়লা বৈশাখ হতো, এখন শহরে হয়, অন্যভাবে হয়। আমি বলেছিলাম এই অর্থে। কিন্তু ওই শিরোনাম থেকে বিপুল পরিমাণ লোক মনে করেছে যে আগে মঙ্গল শোভাযাত্রা হয়েছে, এখন বৈশাখী যাত্রা হয়েছে। আমি এটার কথা বলেছি এবং নিচে প্রচুর গালিগালাজ করেছে।
ওই সংবাদের নিচে। তার মানে হলো এই বিরোধটা একদম আরোপণমূলক এবং মানে যিনি যার প্রয়োজন মতন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি বলছি যে এটা সমাজে আছে, আমাদের খেয়াল রাখতে হবে যে এইগুলো আছে সহ আমাদের এগুলো একটু মাত্রাটা কমিয়ে আমাদের আসলে করতে হবে। কিন্তু আপনি যে প্রসঙ্গে বললেন সেটা বলি, একেবারে ওই শিরোনামে যে আগের মতো মেলা হয় না, এই কথাটা আসলে আমি বলবো কোট আনকোট অর্থহীন। আগের মতো হবে না তো। একটা কৃষি অর্থনীতি এবং উৎপাদনশীলতার মধ্যে আগে মেলার সঙ্গে যেই উৎপাদনগুলো যুক্ত ছিল, যে জনগোষ্ঠী যুক্ত ছিল, যে সংস্কৃতি চর্চার সেন্ট্রালিটি বা কেন্দ্রিকতা যুক্ত ছিল, ওই জিনিসটা তো পুরোপুরি শেষ হয়ে গেছে। তাহলে আপনি এখন আরোপণমূলকভাবে সেটা করবেন কিভাবে? এখন যেটা হওয়ার সেটাই হচ্ছে। কি হচ্ছে এখন? প্রোডাকশনটা চেঞ্জ হচ্ছে, কৃষি উৎপাদনশীলতা প্রধান নয়, গ্রামীণ জীবন আর প্রধান নয়। বেশিরভাগ লোক, এমনকি মফস্বলও যারা বসবাস করে, উপজেলা পর্যায়ে যারা বসবাস করে, তারাও এক ধরনের আরবানাইজড বা নগরায়িত জীবনযাপন করে। ফলে উৎসব তো পরিবর্তিত হবেই, এবং সেটাই হয়েছে এখন সারা দেশে কিন্তু আসলে নতুন ধরনের আরবান মেলা হচ্ছে। ওই মেলার সঙ্গে একটা প্রোডাক্টিভিটির নতুন যে উৎপাদনশীলতা, সেটা একটা যোগ স্থাপিত হচ্ছে। প্রশ্ন হলো আপনি রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে উৎপাদক এবং এই আয়োজকদের মধ্যে কতটা সুষ্ঠুভাবে এই সংযোগটা সাদৃশ্যটা করা যাচ্ছে। কিন্তু আপনি যখন রাষ্ট্রীয় সামাজিক আয়োজনের কথা বলছেন, অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ, অনেক যারা আসলে বিশ্লেষক তাদেরকে আমরা বলতে দেখেছি যে অনেকে বলার চেষ্টা করছেন সামাজিকভাবে হয়তো বৈশাখটা যতখানি ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, রাষ্ট্রীয়ভাবে তার তুলনায় অনেক কম আছে। এটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? না, একটা হচ্ছে আমাদের এখানে তো একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা যেমন বৈশাখ বলছি, বাংলা মাসগুলির কথা বলছি, কিন্তু দৈনন্দিন জীবনে তো আমরা বাংলা মাস ব্যবহার করছি না, আমরা তো সবই ইংরেজি মাস দিয়ে করছি। তো এইটা আজম যেটা বলছে যে কিছু পরিবর্তন তো হয়ে গেছে। এখন এই প্রশ্নটা হচ্ছে এই পরিবর্তনের সমন্বয়টা কিভাবে আমরা করতে পারি রাষ্ট্রীয়ভাবে। মানে আসলে আমি মনে করি না যে আদেশ দিয়ে কোনো কিছু করা যায়, যে সামাজিক সচেতনতা না থাকলে, যেমন আমার মনে আছে আমরা যখন কৈশোরে অথবা যৌবনের প্রথম দিকে, তখন 21 ফেব্রুয়ারির আগে, সপ্তাহখানেক আগের থেকে সব সাইনবোর্ডের উপরে হয় একটা কাপড় লাগিয়ে দেওয়া হতো, অথবা তড়িঘড়ি করে বাংলা সাইনবোর্ড বানানো হতো, কারণ তখন তো সবই ইংরেজি সাইনবোর্ড হতো। এখন তো আমি দেখি না যে সেটা কেউ করছে, সবাই বরং আরও ইংরেজির দিকে যাচ্ছে। কিন্তু আমাদের তো বলা হচ্ছে সংবিধানে যে আমাদের রাষ্ট্রভাষা বাংলা। পাকিস্তান সময় বলেছিল রাষ্ট্রভাষা হইবে, এখন তার হইবেও না, এখন তো আমাদের রাষ্ট্রভাষা বাংলা। কিন্তু আমরা দৈনন্দিন জীবনে সেটা কীভাবে বের করছি? সুতরাং রাষ্ট্র আলাদা করে একটা আদেশ দিলে সব কিছু হয়ে যাবে এমন না। যেমন আমি দেখি প্রায় নানা রকম অফিসে আমাদের নিজেদের ইউনিভার্সিটিতে যে বলা হচ্ছে যে ইংরেজি তারিখের সাথে বাংলা তারিখ দিতে হবে। ইংরেজি তারিখ কিন্তু আমাদের সবার মুখস্থ, কিন্তু ওর পরে যখনই বাংলা তারিখ দিতে যাই তখন একটা ক্যালেন্ডার নিয়ে ছুটাছুটি করি, তাই না? তো এইটা যদি আমাদের নিজেদের মধ্যে না আসে, একটা আইন করে, এটা হবে না। আমি একটু এইটুক বলতে চাই যে আসলে তো এই জিনিসগুলি, যেটা আমি শুরুতে বলছিলাম যে এইগুলি নিয়ে গবেষণা হয়নি এখনও সেরকম। যেমন অনেকে বলছে যে বৈশাখ মাস একসময় বাংলার প্রথম মাসই ছিল না, এটা বাংলার প্রথম মাস বৈশাখ করা হয়েছে অনেক পরে। যে এগুলি নিয়ে তো নানা রকমের ব্যাপার আছে। মোহাম্মদ এনামুল হক যেমন বলছেন যে অনেকগুলি উপকরণের কথা বলছেন, একটা হচ্ছে ফসল এবং খাজনা, এটা একটা ব্যাপার ছিল। আবার আরেকটা বলছেন যে হালখাতা, বলছেন যে হালখাতা হচ্ছে আসলে তখনকার যে বার্টার সিস্টেম ছিল, বিনিময় প্রথা, যে আমি একটা খাতার মধ্যে আমার কাছে চাল আছে, আরেকজনের কাছে ডাল আছে, তা আমি আমার চালের এইটুক রেখে এইটুক দিয়ে দেব, আর ওর থেকে এইটুক ডাল আনবো, এই যে হিসাব কিতাব লেখা, এটা হচ্ছে হালখাতা। উনি বলছেন পরবর্তী সময়ে এটা ব্যবসার সাথে এসেছে। আবার দেখা যায় যে কিছু পুরনো আচার, এই যে উনি বলছিলেন তেতো খাওয়া হতো, অনেক জায়গায় আমি পড়েছি একটা আমের ডালকে পানির মধ্যে ডুবিয়ে রেখে পরদিন সকালবেলা ওইটা দিয়ে পানি ছিটাচ্ছে, কিংবা আগের রাতের ভাতটার মধ্যে পানি দিয়ে পরের দিন সকালবেলা খাচ্ছে, যেটা আমরা এখন আধুনিক তো এইটা আসলে এই যে পয়লা বৈশাখের যতগুলি উপকরণ, এটা নানা দিক থেকে এসে বৈশাখের এখানে যুক্ত হয়েছে। বলছিলেন যে গরুর লড়াই, না মুরগির লড়াই, কিংবা চট্টগ্রামের বলি খেলা, খেলাধুলা, এই সব কিছু আসলে এইখানে এসে আমার ধারণা যে
একটা বিন্দুতে মেশে, আয়োজনটাকে ঘিরে আসলে একটা বিন্দুতে এসে মিশেছে, এর মধ্যে অনেক রকমের উপকরণ আছে। এই জায়গাটিতে একটু মেমিপা আপনার কাছে আসি, নতুন প্রজন্মের সাথে বৈশাখের যে মেলবন্ধনটা, সেই জায়গাটাতে আসলে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, নাকি নানানভাবে আবার এটাও বলা যায় যে তারাও কোনো না কোনো দিক দিয়ে বৈশাখকে ব্র্যান্ডিংও করেছে? বিচ্ছিন্নতাও তৈরি হয়েছে অনেকটা, ব্র্যান্ডিংও। আসলে এখন এই জেনারেশনের কাছে বৈশাখ বলতে আমরা যে কালচারটার কথা, এই যে তিনজনে মিলে যেগুলো বলছি, এদের কাছে বৈশাখটা অন্যভাবে উদযাপন, ফ্যাশন, হ্যাঁ, ওই যে ওই একদিনের জন্য বাঙালি হওয়া, তারা ওই কালচারটার মধ্যে নাই, এটা আমার অবজারভেশন আসলে। হ্যাঁ, হয়তো যারা একদমই ওতপ্রোতভাবে এখনো পারিবারিকভাবে একটা চর্চা আছে যাদের, তারা হয়তো কিছুটা। কিন্তু আবার যদি একটু ভিন্নভাবে আমরা চিন্তা করি, দুটো প্রজন্মের মধ্যে আসলে কতটুকু গ্রহণ হবে, কতটুকু বর্জন হবে, সেখানেও তো একটা পার্থক্য থাকবে, সেটা তো স্বাভাবিক। জেনারেশন গ্যাপ, এটা আমাকে স্বীকার করতেই হবে। আমার বাবা যেটা মেনেছে, আমার বাবা যেটা বলেছে, সব তো আমরা শুনিনি। আমার জেনারেশনের চিন্তা ভাবনা আমার একরকম হবে, আমার সন্তানের চিন্তা ভাবনা আর এক রকম হবে। জেনারেশন গ্যাপ একটা থাকবেই, মত বিরোধ একটা থাকতেই পারে, কিন্তু মনোবিরোধটা হয়ে গেলে সেটা হয়ে যায় সমস্যা। তো সেই জেনারেশনকে আমার কালচারটা, আমার এটা বোঝানোর দায়িত্ব আমার। কিন্তু পরিবর্তিত হচ্ছে, পরিবর্তন হবে, এটা আমাদেরকে মেনে নিতেই হচ্ছে। তারপরেই ঘুরে ফিরে একই কথা বলবো, তারপরেই বাঙালির এই বৈশাখের উৎসবটা এখনো আছে। এই যে ব্র্যান্ডিং এর কথা বলছিলাম, বৈশাখে লাল সাদা পরার যে এক ধরনের আয়োজন, সেটি মনে হয় এই তরুণরাই আসলে তৈরি করেছেন, কিংবা আসলে গান আসলে বৈশাখের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কিছু কিছু গান আছে যেগুলো না শুনলে হয়তো আমাদের মনেই হয় না যে আমরা আসলে পয়লা বৈশাখ উদযাপন করছি। এখনো সকালবেলা আমিও আজকে ওই বৈশাখের গানই ছেড়ে কাজ করেছি, মানে মনে হচ্ছে যে বৈশাখটা মানে সেই রবীন্দ্রসঙ্গীত, বা এখনকার ছেলেমেয়েরা কিছু বৈশাখ নিয়ে গান গেয়েছে। এটাই তো জানতে চাই যে এখনকার ছেলেমেয়েদের কথা যখন আমরা বলছি, কিংবা যারা আসলে গণঅভ্যুত্থান ঘটিয়ে দেখালেন জেনজি, তারা তো বৈশাখ উদযাপন করছেন, কিন্তু তাৎপর্যটুকু আসলে কতখানি বুঝতে পারছেন? সেটা বোঝানোর দায়িত্ব তো তাদের আগের জেনারেশনের। কোনো একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন যে চেঞ্জটা আসে, সে আমার পরের জেনারেশনকে বোঝানোর দায়িত্ব তো আমাদের। তা আমরা কিভাবে পালন করছি সেটার কিছুটা হলেও তারা তো সেটা করবে। তো আসলে জেনজি নিয়ে অনেক বিতর্ক আছে, ভালো কথাও আছে, তবে আমি সবসময় বলি যে নতুন প্রজন্মকে আমি খুব মনে করি ওর ট্রান্সপারেন্ট, ওরা যা বোঝে তাই করে ফেলে, যা বোঝে তাই করে ফেলে। একটু মাথাটা হয়তো কখনো গরম হয়ে যায়, কিন্তু ওদের ভাবনা চিন্তা একদম ফেলে দেওয়ার মতো না। তারপর নতুনদের হাত ধরে নতুন কিছু শুরু হোক, সেই বার্তাটাই আসলে বারবার হয়তো বৈশাখ আমাদেরকে দেয়। এই আলোচনায় আবারও ফিরবো। জি25 ইস্পাত নিবেদিত রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। অধ্যাপক মোহাম্মদ আজম, একটা বড় পরিবর্তন তো নিশ্চয়ই ঘটেছে এত বছর ধরে। আসলে আমরা যেহেতু পয়লা বৈশাখ পালন করছি, সেখানে আসলে একটা ধর্মীয় দৃষ্টিকোণ নিয়ে যে তর্ক বিতর্কের কথা আমরা বলছিলাম, সে কারণে এই যে শোভাযাত্রার নামটা বারবার পরিবর্তন হচ্ছে। আমরা নিশ্চয়ই সবাই জানি যে মঙ্গল শোভাযাত্রাকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। এখন আসলে সেই তালিকায় থাকাটা খানিকটা ঝুঁকিপূর্ণ হচ্ছে কিনা, এটা নিয়ে আমি একটু আলাপ শুনেছি। আমার তো এখনকার চাকরি সূত্রে আমাকে মন্ত্রণালয়ে যেতে হয়, ওখানে আমি এসব আলাপ শুনেছি যে এটার একটা আসলে আছে, এটা কি এইভাবে থাকবে নাকি প্রস্তাব করবে যে ওটাই হেরিটেজ হিসেবে থাকুক, নাম চেঞ্জ হবে ইত্যাদি ইত্যাদি। এটা নিয়ে একটা আসলে দ্বিধা আছে। কিন্তু আমি একটু সাবধান করছি যে আপনি জিজ্ঞেস করছিলেন যে এখনকার জেনারেশন বৈশাখের তাৎপর্য সম্পর্কে ওয়াকিবহাল কিনা। এই প্রশ্নটা যতটা নিরীহ মনে হয়, প্রশ্নটা আসলে এতটা নিরীহ নয়। বৈশাখের কি কোনো ফিক্স তাৎপর্য আসলে আছে? যখনই আপনি ওই ফিক্স তাৎপর্য করতে যাবেন, তখনই কিন্তু ওই ঝুঁকির মধ্যে পড়বেন যে আপনি কোনো একটা জিনিসকে বেটার ধরে নিচ্ছেন, কোনো একটা জিনিসকে স্থির ধরে নিচ্ছেন এবং আদর্শ প্রস্তাব করছেন। এই আদর্শ আবশ্যিকভাবে আপনাকে একটা মতাদর্শিক বা ইডিওলজিক্যাল ডগমা বা স্ট্রাকচারের মধ্যে ঢুকিয়ে ফেলবে। এই যে ধর্মীয় গোষ্ঠীর যে ব্যাপারটা, একই সঙ্গে এটা কিন্তু যারা এই পুরো ব্যাপারটাকে এসেনশিয়ালি, আমি একটু ফিলোসফিক্যাল ক্যাটাগরি ব্যবহার করছি, একটা বাঙালিপনার অংশ হিসেবে দেখে, ওর মধ্যেও কিন্তু একটা ইডিওলজিক্যাল আরোপণ আছে যে এটা এইরকম হলো বেটার, তোমাকে এইরকম করতে হবে। নো, ডিসকার্সিভ প্র্যাকটিস ইজ নট লাইক সামথিং লাইক দ্যাট। আপনার যাপিত জীবনের মধ্যে কিন্তু আসলে এরকম আদর্শগত বা মতাদর্শিক কাঠামোর মধ্যে আপনি কোনো কিছু যাপন করেন না। এটা আপনি প্রস্তাব করেন একটা সুপিরিয়র হ্যান্ড থেকে, আপনি উপর থেকে এটা প্রস্তাব করেন এবং আপনি বলেন যে ও এটা করছে না, ফলে সে হলো আদার, সে বাইরে পড়ে গেছে।
ঠিক আছে, এটাই হলো আমাদের এই গোলমালের বিষয়। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা অবশ্যই বেটার প্রস্তাব করবো, আমরা অবশ্যই আমাদের রাজনীতি করবো। এই গোলমালগুলোকে ছাপিয়ে যাওয়া যায় না, মানে আনন্দগুলো না, অন্তত নিরীহ আপনি থাকুক। গোলমাল ছাপতে পারবেন না। আর নিরীহ আনন্দ বলে পৃথিবীতে কিছু নাই আসলে, এটা আমরা দাবি করি, পৃথিবীতে কিছু নাই। পৃথিবীতে ক্লাস আছে, রিজিয়ন আছে, ধর্ম বর্ণ সবকিছু আছে, এগুলা বাদ দিয়ে আপনি কিভাবে শুধু আনন্দময় একটা পয়লা বৈশাখ চাইবেন? নো, সেটা না। আমি বারবার যেটা বলছি সেটা হলো যে আপনি ডগম্যাটিক ইডিওলজিক্যাল একটা ফ্রেমের মধ্যে জিনিসটাকে নেবেন, গোলমালে পড়বেন, কিন্তু আপনার ইডিওলজি থাকবে। ইডিওলজি থাকা আর ইডিওলজি আরোপণ করা, প্রত্যেকে যে মতাদর্শ সেটিকে সম্মান আরোপণ করে করা, করা যায়, এটা হলো খুবই গুরুতর জিনিস। যেমন ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ, আপনার কাছে আসি। এই যে দুটোর মেলবন্ধনের কথা বলছিলেন, তাহলে আমরা ঐতিহ্য এবং যে ধর্মীয় দৃষ্টিকোণ যেটি নিয়ে বারবার আসলে বিতর্কটা তৈরি হচ্ছে, এই দুটোর মধ্যে সম্পর্কটা তৈরি করব কি করে? না, আমার তো মনে হয় না যে ধর্মকে যদি আমরা একটা উদার দৃষ্টি অথবা একটা যুক্তির দৃষ্টিতে দেখি, আর আমাদের ঐতিহ্যকেও যদি আমরা একটা উদার দৃষ্টিতে দেখি, তাহলে এই দুটার মধ্যে কোনো সংঘাত আছে বলে মনে হয় না। সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তিত হবে। মানে আমি যদি অধ্যাপক আজম যেটা বলছে, যে আমি যদি মনে করি যে এইটাই মডেল, সেই মডেলটার পরিবর্তন হতে পারে। আমার কথাটা ওইখানে যে পয়লা বৈশাখের যে মূল স্পিরিট যেটা, সেটা আবার হয়তো আজম বলতে পারে যে এটাও স্থির নাই, কিন্তু এই মূল স্পিরিট যেটা, যে মূল কথা যেটা, কতগুলি মূল কথাটা এটার মধ্যে আছে, পরিবর্তিত হতে পারে সেটা। এখন যেটা হচ্ছে যে টেকনোলজির পরিবর্তন, প্রযুক্তির পরিবর্তন, তার সঙ্গে ভাবধারার পরিবর্তন ইত্যাদির কারণে আমার থেকে যে 30 বছরের ছোট, তার চিন্তাভাবনা তো আমার মতো হবে না, তার জীবনযাপনও আমার মতো না। কিন্তু এইটুক যদি আমরা করতে পারি যে না, আমরা পরস্পরের যে যাপন সেটাকে আমরা শ্রদ্ধা করি, এবং সেটার মধ্যে যদি হীন কিছু না থাকে, যদি সেটার মধ্যে প্রতিহিংসামূলক কিছু না থাকে, সেটার মধ্যে যদি ধ্বংস করার মতো কিছু না থাকে, ধ্বংস আমি বলছি নেতিবাচক অর্থে, অনেক সময় নতুন সৃষ্টির জন্য ধ্বংস করতে হয়, সেটা না। তো সেইটা অন্যকে শ্রদ্ধার মধ্যে দিয়ে যদি আমরা যার যার ইতিবাচক দিকগুলিকে একখানে আনতে পারি, সেটা বৈশাখের ক্ষেত্রেও হতে আবার পারে। এই যে আপনি যার যার চিন্তার কথা বলছিলেন, সাংস্কৃতিক পরিচয়ের যে বিতর্কটা নিয়ে আমরা আলোচনা করছি, সেই বিতর্কটা অনেকটাই এখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়। সেগুলোও আসলে কতখানি মানে সত্যিকার অর্থে এই বিতর্কগুলো আমাদের সামনে আসা উচিত ছিল বলেও কি মনে করেন? না, আমার একটা সুবিধা হচ্ছে আমি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই, আমার ফেসবুক নেই, এগুলি কোনো কিছু আমার নাই। আমি যা শুনি আমার চারপাশে যারা আছে তাদের থেকে শুনি। আমার একটা মনে হয় যে এর একটা বড় অংশ বিতর্ক হচ্ছে শুধুমাত্র তারা ওই ফোনটা নিয়ে বসে আছে, কিছু একটা আসলে কিছু একটা উত্তর দিচ্ছে। এগুলির সবটা বলবো না আমি, এগুলির অনেক অংশই হচ্ছে আসলে খুব ভেবে চিনতে বলে এমন না, একটা একে অপছন্দ, তাকে যে আজম বলল যে সে একটা কিছু লিখেছে, তাকে সেখানে এই যে এখনকার ভাষায় বলে ট্রল করা, এগুলি তো আমাদের সময় এই ভাষাগুলি ছিল না, তো ট্রল করছে। এগুলি হচ্ছে একরকমের, আমার মনে হয় যে মানসিকভাবেও একরকমের অসুস্থতার লক্ষণ বলে মনে হয় আমার সমাজের, যে সারাক্ষণ আমরা আসলে এগুলো শিকার হচ্ছেন, হ্যাঁ, সারাক্ষণ আমরা অন্যকে কিভাবে হেয় করব, অন্যের কিভাবে ত্রুটি ধরব, তার মধ্যেই পড়ে আছে। সেটা যদি আসলে অধিকাংশের মধ্যে হয়ে যায়, তাহলে সমাজ তো আর এগোতে পারবে না। ভয়ঙ্কর ব্যাপারটা। নিশ্চয়ই। শিক্ষা এবং সামাজিক আবহিত সংস্কৃতিরও একটা বিশাল বড় জায়গা আমাদের গড়ে তোলা দরকার আছে। অথবা আজম, একটু আবার আপনার কাছে আসি। আপনারা আসলে যারা বাংলা একাডেমিতে বা এই জায়গাগুলোতে কাজ করছেন, সেখানে আপনাদের একটা বড় দায়িত্ব আছে, সেই দায়িত্বটা আসলে সহজভাবে করতে পারছেন কিনা? না, আমাদের যে কাজ সেটা বা যা করা উচিত, ধর বিশ্ববিদ্যালয় পর্যায়ে, গবেষণা পর্যায়ে কিংবা বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের কাজ করা উচিত, সেগুলো নিয়ে যে সমাজ খুব বেশি সবসময় যে মাথা ঘামাবে তা নয়, সেটা করা যায়। কারণ সেটা তো আসলে একটু দীর্ঘমেয়াদী কাজ, সেটা একটু অন্য পরিসরের কাজ। একদম প্রাত্যহিক জীবনের যে তর্ক বিতর্ক আমরা দেখি গবেষণা পর্যায়ে কিংবা একাডেমিক লেভেলে কিংবা বাংলা একাডেমিতে, আসলে সেই লেভেলের কাজ হয় না। ফলে এটা করা যায়। আমি মনে করি না যে এটার জন্য বিশেষ ধরনের কোনো সামাজিক বাধা আছে, কিন্তু নিঃসন্দেহে ওই যে আছে বিরোধ বিসংবাদ, সেটা কোনো একটা পরিকল্পনা নেয়ার ক্ষেত্রে আগে থেকেই হয়তো আমাকে আমার উপর একটা সেন্সরশিপ আরোপ করতে পারে। সেটা যে ঘটনা তা নয়, কিন্তু
কাজ হয়, আমরা তো করি। মনিরা ইউসুফ মিমি, সংস্কৃতি আসলে বাঙালির মননশীলতাকে তো একটা অন্যভাবে সৃষ্টি করার সুযোগ করে দেয়। সেই জায়গাটি থেকে আপনি দীর্ঘদিন ধরে এই জায়গাটিতে কাজ করছেন, আপনার কি মনে হয় না যে এখন আসলে আমরা যে বাঙালিত্বের কথা বলছি, যে এই বাঙালি আনারটা আসলে আমরা নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করছি, সেখানে এই সাংস্কৃতিক অঙ্গনে আরও কিছু পরিবর্তন প্রয়োজন? পরিবর্তন তো অবশ্যই প্রয়োজন এবং পরিবর্তন হচ্ছে এবং খুব বেশি প্রয়োজন। আসলে আমরা মনে করি যে খুব সুন্দরভাবে চলছে, কিন্তু এত বিভাজন, যেমন আমি আমার পার্সোনাল কথা বলি, আমি একটা গ্রুপ থিয়েটার করছি, সেটা ভেঙে টুকরা নেতৃত্বের কারণে। এক একটা গ্রুপ থিয়েটার এত ভেঙে টুকরা হয়ে যায় শুধুমাত্র নেতৃত্বের কারণে। কিন্তু থিয়েটারটা করছি কেন? আমরা ভালো নাটক করার জন্য, সমাজের কথা বলার জন্য, হ্যাঁ, দেশের কথা বলার জন্য, ভালো কিছু আমরা পৌঁছে দেওয়ার জন্য মানুষকে, ভালো পরিবর্তনের কথা। কিন্তু সেই জায়গাগুলোই বেশি দিন যদি না থাকে, সেই চর্চাটা তো থাকছে না। এই যে চর্চার কথা বলছেন, আপনি যখন থিয়েটারের কথা বলছেন, একসময় কিন্তু মঞ্চনাটকের এক ধরনের ক্রেজ ছিল, সবাই মঞ্চনাটকে দেখতে যেতেন। আপনি এটা বলছেন পর দেখে আমারও মনে পড়লো যে পুতুল নাচ তো একটা বিখ্যাত জায়গা জুড়ে ছিল বাংলার ঐতিহ্যের, সেখান থেকেও কি আমরা দূরে সরে আসছি? এগুলোর চর্চাটা আসলে আমরা ধরে নিয়ে যেতে পারছি না কেন? এটার কারণই হচ্ছে যে আসলে চর্চার চেয়ে হচ্ছে নেতৃত্ব, কার নেতৃত্বে দল হবে, এই হবে সেই হবে, এবং ভালো নাটক বাছাই করা, ভালো ডিরেক্টর। একটা নাটক কিন্তু টিম ওয়ার্ক, যে কোনো কাজ একটা টিম ওয়ার্ক। সেখানে যদি কোয়ালিটি না থাকে, সেটার প্রতি যদি সময় না দেওয়া। আরেকটা কথা, আমরা মঞ্চনাটকের আগে রিহার্সাল করতাম 4 মাস 3 মাস, এখন সেটা সম্ভব না নানা কারণে। অর্থনৈতিক কারণটাই সেখানে বেশি, এবং আমাদের কিন্তু ছুটির দিনে দুইবার শো হতো। হ্যাঁ, সকালে একটা নাটকের মঞ্চায়ন, বিকেলে একটা। অনেক দর্শক টিকিট না পেয়ে চলে যেত। আর এখন গুনতে পারা যায় দর্শকদের, কজন নাটকের দর্শক। হ্যাঁ, এগুলো অনেক কিছু নানা কারণের পেছনে। তবে এটা সত্যিকার অর্থে আমি নিজেই বলি যে ভালো চর্চা যারা করে তারা টিকে আছে। চর্চাগুলো আসলে খুব কমার্শিয়াল হয়ে যাচ্ছে, সবকিছু ভীষণ রকম কমার্শিয়াল। এরপরেও নিঃসন্দেহে নতুন বছরের এই প্রথম দিনটিতে আমরা চাই আমরা নতুন করে সামনের দিকে এগিয়ে যাব। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ বছরের এই প্রথম দিনটিতে রাজকাহনে আমাকে সময় দেওয়ার জন্য। আমরা আজকে অনুষ্ঠানটা একটু ভিন্নভাবে শেষ করতে চাই, অর্থাৎ মিমি আপা যেহেতু সাথে আছেন, আমরা একটু আবৃত্তি শুনতে শুনতে শেষ করবো। সে কারণে আমি একটু আগেই বিদায় নিতে চাই। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি ডিপিটিস পাতৃবৃত্ত রাজকাহন থেকে। আগামীকাল রাত 10টায় আবারও ফিরবো, ডিবিসির সাথে থাকবেন। আমরা মিমি আপার আবৃত্তি শুনতে শুনতে এই নতুন বছরের প্রথম দিনের রাজকাহন থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। যতটুকু মনে আছে আর কি বলি। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপেছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন,